আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দূরশিক্ষণ কার্যক্রমের আজকের এই ভিডিও ক্লাসের পুরো সময়টি জুড়ে রয়েছে আমি জনাব মোহাম্মদ সুলাইমান, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ইসলামিক কমপ্লেক্স ভোলা। আজকের ক্লাসটি উপস্থাপন করছি আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখানে যে অবস্থায় বসে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা শিক্ষা উপকরণ সাথে নিয়ে বসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ভিডিও ক্লাস উপস্থাপন করছি, তার এই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করছি তা হচ্ছে গত ক্লাসের পরের বিষয়টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর গত ক্লাসের পড়াটা অবশ্যই পরিপূর্ণ করে রেখেছ। আর যেহেতু বলতে বলতে বছরের 5 মাস প্রায় শেষ হওয়ার পথে, তো নিয়ম অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিকীর যে পরীক্ষা সামনে, তো আশা করি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা শেষ করে ফেলেছো। তো তোমাদের সিলেবাসকে পড়াকে সহযোগিতা করার জন্য আজকের ক্লাস। তো চলো তাহলে শুরু করি। প্রথমেই এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যে এই ছবিটা দ্বারা যা বোঝানো হয়েছে তা হচ্ছে, ছবিটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আসলে বিষয়টা কি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রকে বোঝানো হয়েছে এখানে। অর্থাৎ আমরা সমাজে বাস করতে গিয়ে, কোনো রাষ্ট্রে বাস করতে গিয়ে এক একজন এক এক ধরনের কাজ আমরা করে থাকি। এবং পরের যে ছবিটা, এই ছবিটা হচ্ছে জাস্ট আমাদের অর্থনীতির বিভিন্ন ধরনের ক্ষেত্রগুলিকে বোঝানো হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন খাত থেকে আমাদের যে আয় হচ্ছে, আগের যে ছবিটা সেই ছবিটার সাথে সমন্বয় করে উপস্থাপন করা হয়েছে। তো বুঝতেই পেরেছো যে আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আমাদের আলোচ্য বিষয় হলো অধ্যায় 6 পাঠ 3 থেকে 4, পাঠ শিরোনাম হচ্ছে মানব উন্নয়ন সূচক। হ্যাঁ, আমরা আজকে মানব উন্নয়ন সূচক নিয়ে আলোচনা করব। তো আমাদের মূল পাঠে যাওয়ার আগে আমরা আজকের আলোচনার শিখনফলটা একটু জেনে নেব। আমাদের আজকের আলোচনার শিখনফল হলো পয়েন্ট 1। এখান থেকে তোমরা যা শিখতে পারবে, মানব উন্নয়ন সূচক কী তোমরা তা বলতে পারবে, এবং মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান বিস্তারিত তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মূল আলোচনার শুরুতে চলো আমরা প্রথমেই কিছু বিষয় জেনে নেই। প্রথমেই এখানে দুইটা বিষয় দেওয়া আছে, একটা হচ্ছে জিএনপি, একটা হচ্ছে জিডিপি। যেহেতু আগের ক্লাসে তোমরা অবশ্যই এগুলি জেনেছো, তারপরেও তোমাদের সুবিধার্থে আরেকবার উপস্থাপন করছি। জিডিপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটা দেশজ উৎপাদন, অর্থাৎ মোট দেশজ উৎপাদন, বৈদেশিক আয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বারা নিরূপণ করা হয়ে থাকে। অর্থাৎ জিডিপির মধ্যে একটা দেশের ভিতরে যে মানুষ আছে তারা যা উৎপাদন করছে, এবং একটা নির্দিষ্ট দেশে বিদেশের যে সমস্ত নাগরিকরা আছে তারা যা উৎপাদন করছে, তার যে মূল আর্থিক মূল্য, এই মূল আর্থিক মূল্যটাই হচ্ছে জিএনপি। আর জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে একটি দেশের সীমানার মধ্যে বসবাসকারী জনগণের মোট উৎপাদনকে নির্দিষ্ট করা হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা দেশের সীমানার মধ্যে যারা আছেন তাদের আয়টাকে নির্দিষ্ট করা হয়ে থাকে। এখানে বিদেশে যারা কর্মরত আছেন তাদের আয়টাকে হিসেব করা হয় না। জিএনপিতে যারা বিদেশে আছেন তাদের আয়টাকে হিসেব করা হয়, জিডিপিতে যারা বিদেশে আছেন তাদের আয়টাকে হিসেব করা হয় না। আমরা জেনে নিলাম। এরপরে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে মাথাপিছু আয় কাকে বলে তোমরা অবশ্যই জেনেছো, এটা আগের ভিডিওতে দেওয়া আছে। তারপরে বলছি, কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে মাথাপিছু আয়টা পাওয়া যায়। আমরা এভাবে একটা অঙ্কও দিয়েছিলাম, সেখানে অবশ্যই শেষ করে নিয়েছো। এবার আমরা মানব উন্নয়ন সূচকের নির্ধারকসমূহ সম্পর্কে জানবো। প্রথমেই দেখো এখানে উপস্থাপন করা হয়েছে, তোমরা ভিডিওটাকে স্ট্যান্ড করে মুখস্থ করে নেবে। মানব উন্নয়ন সূচকের নির্ধারণগুলির মধ্যে আছে গড় আয়ু, গড় সামাজিক অসমতা, প্রসবকালীন মৃত্যুর হার, বেকারত্বের হার, দারিদ্র্যের হার, শিশুশ্রম, বাল্যবিবাহের হার, বাল্য মাতৃমৃত্যুর হার, আয়ের বৈষম্যের হার, সাক্ষরতার হার, পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন ও কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হত দরিদ্রতার হার। এই যে মানব উন্নয়ন সূচকের নির্ধারকগুলি পার্ট টু পাই বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। তারপরে তোমাদের গড় আয়ু মানব উন্নয়ন সূচকের নির্ধারকের মধ্যে আছে। যে পয়েন্টটা তোমরা না বুঝবে সেটা কমেন্ট বক্সে জানাবে, তখন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে তোমাদের জন্য একটা একক কাজ রয়েছে, সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক কাকে বলে। তোমরা প্রশ্নটার উত্তর খাতায় লেখার চেষ্টা করো, খাতায় লিখে গ্রুপে আপলোড করার চেষ্টা করো। সময় 2 মিনিট, ভিডিওটা ততক্ষণ এক্সটেন্ড করে রাখবে। আশা করি কাজটা শেষ করেছো। এবার তুমি তোমার খাতার সাথে একটু মিলিয়ে নাও। মানব উন্নয়ন সূচক অর্থাৎ কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এই সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন, যাকে মানব উন্নয়ন সূচক বলে। যদি তোমারটা না মিলে থাকে তাহলে এখান থেকে মুখস্থ করে নাও। আবার বলছি, কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এ সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য
প্রয়োজন, যাকে মানব উন্নয়ন সূচক বলে। তো এখানে বিভিন্ন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে মানব উন্নয়নের মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলিকে ক্রমান্বয়ে সাজানো হয় এবং নিম্নোক্তভাবে ভাগ করা হয়ে থাকে। তো ইউএনডিপি থেকে সাজানো মানব উন্নয়ন সূচকের ধারা 4টি সূচক অনুসারে সাজানো হয়েছে। 1, অনেক ভালো মানব উন্নয়ন; 2, ভালো মানব উন্নয়ন; মাঝারি মানব উন্নয়ন এবং নিম্ন মানব উন্নয়ন। অর্থাৎ মানব উন্নয়ন সূচকের এই 4টা ধাপ, যে 4টা ধাপে মানব উন্নয়ন সূচক নিরূপণ করা হয়ে থাকে। যাদের জীবনযাত্রার মান অনেক উন্নত সেটা ভালো মানব উন্নয়ন, যাদের জীবনযাত্রার মান মোটামুটি ভালো সেটা ভালো মানব উন্নয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাদের মানব উন্নয়নটা অত ভালো নয়, আবার একেবারেও খারাপ না, মাঝামাঝি পর্যায়ে রয়েছে, সেটা মাঝারি মানব উন্নয়ন। আর যাদের মানব উন্নয়ন নামে মাত্র আছে সেটা হচ্ছে নিম্নমানের মানব উন্নয়ন। এবার আমরা জীবনযাত্রার মানের কিছু নির্ধারক জেনে নেব। পয়েন্টগুলি তোমরা মুখস্থ করে নেবে। জীবনযাত্রার মানের নির্ধারকগুলির মধ্যে রয়েছে জনগণের শিক্ষার হার, মাথাপিছু আয়, ভোগ্যপণ্য ব্যবহারের খরচ, স্বাদ গ্রহণের অবস্থা, জন্ম ও মৃত্যুর হার, সঞ্চয়ের হার, চিকিৎসা খরচ, বসতির অবস্থা, শিক্ষার খরচ, ছেলে মেয়েদের নির্বিশেষে স্কুলে যাওয়া। এগুলো হচ্ছে জীবনযাত্রার মান নির্ধারক। অর্থাৎ জীবনযাত্রার মান নির্ধারকের জন্য শিক্ষার হারটা ভালো হতে হবে, তাহলে মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো হয়। মাথাপিছু আয় বেশি হলে জীবনযাত্রার মান ভালো হয়। ভোগ্যপণ্য ব্যবহার, অর্থাৎ বিভিন্ন ধরনের দ্রব্যাদি আছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে দ্রব্যগুলি ব্যবহার করি ওগুলি। খাদ্য গ্রহণের অবস্থা, অর্থাৎ কীরকম খাদ্য আমরা খাই, পুষ্টিকর খাবার কতটুকু খেতে পারি, নাকি কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকতে পারি, এরকম এই অবস্থাটা। জন্ম ও মৃত্যুর হার কম বা বেশি হলে জীবনযাত্রার মান ভালো হয়, বা জন্ম হার যদি কম হয় তাহলে জীবনযাত্রার মান ভালো থাকে। আবার আয়ের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তাহলে সেখানে জীবনযাত্রার মান একটু খারাপের দিকে যায়। যা আমরা আয় করি তা থেকে কিছু অংশ যদি আমরা জমিয়ে রাখতে পারি তাহলে সেটা সঞ্চয় হিসেবে গণ্য হয় এবং পরে যে কোনো কাজে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। চিকিৎসা খরচ, যেমন সঞ্চয় থেকে আমরা চিকিৎসা খরচ ব্যবহার করতে পারি। বসতির অবস্থা, বাড়িঘর দুয়ার জীবনযাত্রার মানের উপর নির্ভর করে। শিক্ষার খরচ, ছেলে মেয়েদের নির্বিশেষে স্কুলে যাওয়া আসা। তো এই পয়েন্টগুলি তোমরা মুখস্থ করে নেবে। এগুলি হচ্ছে জীবনযাত্রার মান নির্ধারক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটা দলগত কাজটা হচ্ছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা কেমন। তোমরা 5 মিনিট সময় নেবে, নিজেদের ধারণা থেকে লিখবে এটা সম্পূর্ণই। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা কেমন, না পারলে ততক্ষণে ভিডিওটাকে এক্সটেন্ড করে রাখবে এবং এক্সটেন্ড করে লিখবে, লিখে এটার সাথে মিলিয়ে নেবে। এবার বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতের বাজেটের 20%-এরও বেশি ব্যয় করছে। এই হচ্ছে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের অবস্থা। আবার বলছি, মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতে বাজেটের 20%-এরও বেশি ব্যয় করছে। এ পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, তোমরা কি জানো মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? না জানলে মিলিয়ে নাও। বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 2015 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট HDR অনুসারে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 139তম। 2012 সালে সেটা 143তম অবস্থানে উঠে এসেছে। অর্থাৎ মানব উন্নয়ন সূচকে 2012 সালে যেখানে ছিল 143তম অবস্থানে, সেখানে 2015 সালে উঠে এসেছে 139তম স্থানে। অর্থাৎ কয়েক ধাপ এগিয়ে এসেছে, 4 ধাপ এগিয়ে 43 থেকে 139-এ চলে এসেছে। এবং সেখান থেকে 2019 সালে আরও 4 ধাপ এগিয়ে 135তম অবস্থানে চলে এসেছে। পয়েন্টটা মনে রাখবে, 2012 সালে ছিল 143তম স্থানে, 2015 সালে 139তম এবং 2019 সালে 135তম অবস্থানে রয়েছে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। ওই পয়েন্টটা মুখস্থ করে রাখবে, HDR। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপ। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকারের কিছু পদক্ষেপ রয়েছে। সেই পদক্ষেপগুলির মধ্যে হচ্ছে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন। সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করছে, দক্ষ শিক্ষক নিয়োগ করছে,
শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, সকল স্তরে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করছেন এবং বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, যার মাধ্যমে গুণগত শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা এবং শিক্ষার হার আগের চেয়েও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে সরকারের গৃহীত কিছু পদক্ষেপ জেনে নেব। স্বাস্থ্য, পুষ্টি ও জনগণের মানুষের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে সরকারের গৃহীত প্রথম পদক্ষেপ প্রজনন হার হ্রাস, যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। মৃত্যুর হার হ্রাস, চিকিৎসা পদ্ধতির উন্নয়নের মধ্যে দিয়ে মৃত্যুর হার আগে যথাযথ রোগেই মানুষ মারা যেত, এখন চিকিৎসা পদ্ধতির উন্নয়নের মাধ্যমে খুব সহজে যার হায়াত শেষ হয়ে গেছে সে হয়তোবা মারা যায়, কিন্তু রোগে শোগে মানুষ কম মরে। গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, মানুষের স্বাস্থ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণের কারণে, মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে, চিকিৎসা পদ্ধতির উন্নতির কারণে মানুষের গড় আয়ু আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমেছে এবং অপুষ্টির হার অনেক হ্রাস পেয়েছে। এই হচ্ছে অর্থাৎ সরকারের স্বাস্থ্য পুষ্টিগত গৃহীত বিশেষ পদক্ষেপসমূহ। এবার আমরা জেনে নিব খানাভিত্তিক আয় ও জরিপ অনুযায়ী দারিদ্রতার হার। একটু মনে রাখবে, যেখানে 2000 সালে ছিল দারিদ্রতার হার 48.9%, 2005 সালে সেটা কমে 40.00%, 2010 সালে সেটা আরও কমে 31.5%, সর্বশেষ তথ্য 2019 অনুযায়ী আমাদের দারিদ্রতার হার 20.5%। এই পয়েন্টটা একটু মনে রাখবে যে বর্তমানে আমাদের দারিদ্র্যের হার 20.5%। তো সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে সরকার অসহায় দুস্থদের নিরাপত্তার জন্য গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী। তার মধ্যে বয়স্ক ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, দুস্থ ভাতা রয়েছে, যুদ্ধ ভাতা রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী রয়েছে, এতিমদের সহযোগিতা রয়েছে। বয়স্ক মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে, দুস্থদের ভাতা দেওয়া হচ্ছে, যুদ্ধ ভাতা অর্থাৎ শিশু জন্মের পরে তার খাওয়ার জন্য টাকা বা দুধের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে এবং এতিমদেরও বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলি উপস্থাপন করেছি, উত্তরগুলি খাতায় লিখে ছবি গ্রুপে আপলোড করো। প্রথম প্রশ্ন, জীবনযাত্রার মান কী দ্বারা নির্ধারণ করা হয়? 2 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের জন্য কোন কোন বিষয়গুলি বিবেচনা করা হয়? এরপরে 3 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচক 2015 সাল অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? এরপর 2019 সালে বাংলাদেশের দারিদ্রতার হার কত ছিল? এবং 5 নম্বর প্রশ্ন, সরকার সামাজিক নিরাপত্তায় কী কী পদক্ষেপ নিয়েছে? এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। উত্তরগুলি খাতায় লিখো, খাতায় লিখে ঝটপট গ্রুপে আপলোড করে দাও। এই পর্যায়ে আলোচনার শেষ অংশে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে মানব উন্নয়ন কতটুকু হয়েছে তা বের করার জন্য একটি ছক তৈরি করো। মানব উন্নয়ন কতটুকু হয়েছে তা বের করার জন্য একটি ছক তৈরি করো। ছক তৈরি করে পূরণ করে গ্রুপে আপলোড করো, ছবি তুলে সেই পৃষ্ঠাটা গ্রুপে আপলোড করে দাও। আর তোমরা যারা বাহিরের প্রতিষ্ঠানে রয়েছে, তোমরা এটা তোমাদের গৃহশিক্ষক বা বড় ভাই বোনের সহযোগিতা নিয়ে কাজটা করবে, করার পর তোমাদের কাছে জমা রাখবে। স্কুল চালু হলে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা শেষ করছি আজকের ক্লাস। খুদা হাফেজ।